সহদেব, তোমার চোখের সামনে তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। পাখিটির বর্ণনা দাও। সবুজ বর্ণের পাখির মস্তক আমার ডান দিকে। পাখির পালকে কিঞ্চিৎ ধূসর বর্ণরেখা। আর কি দেখতে পাচ্ছ? একটি বৃক্ষ শাখা দেখতে পাচ্ছি যেখানে পাখিটি দণ্ডায়মান। বৃক্ষ শাখাটি দেখতে অনেকটা আমার ধনুকের মতো। অকর্মণ্য। তুমি যাও। দুর্যোধন, তুমি এসো। তোমার নিশানায় তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি। পাখির পিছনে বিস্তৃত আকাশ দেখতে পাচ্ছি। আকাশে মেঘরাশি ভেসে যাচ্ছে। গর্ধব, তুমি যাও। অর্জুন, তুমি এসো। তুমি কি একটি পাখি দেখতে পাচ্ছ অর্জুন? দেখতে পাচ্ছি গুরুদেব। পাখিটির বর্ণনা দাও। আমার পক্ষে বর্ণনা দেওয়া সম্ভব নয়। কেন? আমি পুরো পাখিটা দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? শুধুমাত্র একটি চোখের মণি। আজ আমার ঘোষণা করতে কোনো দ্বিধা নেই। অর্জুনই হচ্ছে এ সময়ের শ্রেষ্ঠ তীরন্দাজ। কে তুমি? নিষাদ কুমার, হিরণ্যধনুর পুত্র একলব্য। কি চাও? এখানে এসেছো কেন? আপনি আমার গুরুদেব। আমি আপনার কাছে অস্ত্রশিক্ষা গ্রহণ করতে চাই। আমি নিম্নজাতের কাউকে সমশিক্ষা দেই না। রাজপরিবারে অস্ত্রশিক্ষা দেওয়ার জন্যে পর্যাপ্ত ছাত্র আমার আছে। সমরশিক্ষার প্রতি আমার যে আগ্রহ, আমার যে সাধনা, তা সবই আপনার আদর্শে আচার্য। আমাকে ফিরিয়ে দেবেন না গুরুদেব? তোমার মতো নিম্নজাতের ছাত্রকে বিদ্যাশ্রমে দীক্ষাদানের সুযোগ দিয়ে আমি আমার সমরবিদ্যাকে অসম্মান করতে পারি না। বৃথা বাক্য ব্যয় করছ। তুমি ফিরে যাও। বেশ, তারপরও জানবেন না আচার্য দ্রোণ, সমরশিক্ষায় আপনি আমার গুরুদেব। কাট ইট। আপনার ঠিক ছিল? হ্যাঁ, ঠিক ছিল। শট ওকে শালা। জি। কি পলাশ, পায়ের নিচে টুল দিতে হবে নাকি নাকি আমি একটু নিচে হয়ে আরে আরে, দাঁড়াবো? কি করছেন রায়হান ভাই? আপনি নিচু হলেও তো আমি আমার হাইট বাড়াতে পারবো না। গুড, তোমার অনেস্টির জন্য ধন্যবাদ। দোয়া করবেন রায়হান ভাই। কে ঠিক ছিল? হ্যাঁ, একদম ঠিকঠাক। অনেক ভালো হয়েছে ক্যাসার ভাই, থ্যাঙ্কস। অনেক ভালো। কাছার ভাই, হ্যাঁ? স্টিলটি নেওয়া হয়নি, একটু আসুন না। চলো। শালা এসো তো। জি। জহির ভাই, জি। জহির ভাই একটু এদিকে আসেন। হ্যাঁ বলুন। জহির ভাই, আমি পুরো জোনটা চাচ্ছি
একটু টপ অ্যাঙ্গেল থেকে পুরো জোনটা ধরবেন, হ্যাঁ? তাহলে ক্যামেরা ক্রেনে উঠাবে? সেটাই ভালো হবে। আপনি ক্যামেরা ক্রেনে ওঠান। আচ্ছা ঠিক আছে। চলুন। আরিফ ভাই, হ্যাঁ। জোন প্যাক আপ হবে নাকি? হ্যাঁ, হয়ে যাবে। 10টা নাগাদই হয়ে যাবে আশা করছি। তাহলে পরশুদিনই কি আউটডোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছেন? হুম, তাই তো যাচ্ছি। আমার কাজ তো শুরু হবে 2-3 দিন পরে। হ্যাঁ, প্রথমে তো একলব্যের সলো কাজ করছেন, 2 দিন পরেই যাই। কাজের অবস্থা বুঝে আমাকে ফোন করে দিলে আমি নিজ দায়িত্বেই চলে যেতে পারবো। না রায়হান ভাই, একসাথেই চলুন না। প্রথম দিকে রাতে তো কোনো শুটিং থাকছে না। সবাই মিলে একসাথে রিহার্সাল করতে পারবো, অনেক আলোচনা করা যাবে। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। দারুণ কাইসার ভাই। তা আপনার এই বনলতা সেনটা কে? ছিল হয়তো কেউ। এই জায়গায় এসে মনটা কেমন উদাস হয়ে গেল। অনেক ভালো লোকেশন। মনে হচ্ছে লোকেশন দেখেই বুঝি আরিফ ভাই স্ক্রিপ্টটা লিখেছেন। আরে না, সারা দেশ ঘুরে তারপরে এই লোকেশন খুঁজে পেয়েছি। দেশে তো আর বন জঙ্গল বলে কিছু নেই, সব কেটে উজাড় করে দিচ্ছে। তবে আরিফ, তোমার সাহস আছে। আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারে এমন একটা বিষয় নিয়ে তুমি ছবির কথা ভেবেছো? নেমে তো পড়লাম কাছের ভাই, দেখা যাক শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমি কিন্তু আশাবাদী, আমাদের এই সীমাবদ্ধতাই হয়তো আমাদের পথ দেখাবে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা কজন চলতি হাওয়ার পন্থী। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, লা 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 লা, আমি তোমাকে বললে তুমি আসতে থাকবে। লাইটটা ফেসে হোল্ড রেখো। আসো আসো আসো, আসো ট্রলি। আসো। এই দুর্গম ব্যাস। নির্জন এলাকায় তো লোকজনের ভিড় হবে নাকি? ওই জঙ্গলের ওপাশে সাঁওতালরা আসো, থাকে। আসো, কোনো আসো। সমস্যা টমস্যা হবে না তো? একটু ভিড় তো হতেই পারে। আরে ভাই, এখানে প্রথম ট্রলি এত শুটিং নামলে হচ্ছে শর্ট কিনা নেব কিভাবে? আবার যাও আবার যাও। পুলিশ থাকলে ভালো হতো। ইনফর্ম করা আছে, তবে ফোর্স চাইনি। প্রয়োজন হলে আসবে। আসুন পলাশ ভাই, আমরা রেডি। আচ্ছা চলো। চলো। খুব স্লো ট্রলি হবে, খুব স্লো। ওকে। এসো। পলাশ, জি। তুমি ওই দিক থেকে হেঁটে আসবে, তারপর ধীর পায়ে হেঁটে হেঁটে এসে এইখানটাতে দাঁড়াবে। মনে রাখবে, তুমি দ্রোণাচার্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছো, তাই একটু বিষণ্ণ ভাব থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি দ্রোণাচার্যকেই গুরু মেনে তার কাছ থেকে তীর চালানো শিখবে। নিজের উপর তোমার আছে অপরিসীম আস্থা, তাই তোমার চোখে মুখে একটা দৃপ্ত ভাব আনতে হবে। তুমি ব্রহ্মচারী হতে যাচ্ছ সমর শিক্ষার চরম সাফল্য লাভের জন্য। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সবাই রেডি? হুম। আমরা এখন টেকে যাব, হ্যাঁ। আর ট্রলির সময় আমি বলবো। সাউন্ড, ক্যামেরা। গুরু দক্ষিণা, সিকোয়েন্স 7, শট 1, টেক 1।
গট ইট। ওকে জহির ভাই, জি বলেন। এই দিক দিয়ে ট্রলি বসবে, ঠিক আছে? ফার্স্ট ফ্রেম একলব্যকে ধরা, সেখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাক ব্যাক করব। ওকে জান। আচ্ছা ঠিক আছে। আরে ভাই চাপেন না, চাপেন। দেখ দেখ তীর ধরবেরই জানে না। বেকুব নাকি এভাবে তীর ধরবে কেন? সরেন তো ভাই, না জানে সরেন, সরেন। অভিনয় করছে। পরিচালকটাই ফির কি জানে? কয়েক কেন পরিচালককে গুতো দেখছেন না? মারছেন কেন? শর্ট নেওয়া হচ্ছে, তাহলে কেন কথা বলছেন? তোমরা এটা ভুল করছেন। কি বলেন আপনি? চুপ করেন। চুপ করো তো। ভুল করছে ওমরাই করছে, আমরা বললে লাভ কি হইবে? উমরা ভুল করছে বলে কি আমরা কইবে না উমরা ভুল করছে? তীর ধরাটাই হচ্ছে না। আপনাকে বারবার বললাম কথা বলবেন না, শুটিংয়ে ডিস্টার্ব করছেন কেন? তুমি চুপ থাকো তো। পিছন তো। আমরা ভুল করলে ভুল পিছন। আমাদের কি? গট ইট। আমরা শুটিং দেখবার আইছি, শুটিং দেখা চলে যাব। বলুন, আপনারা কি বলছিলেন? কি ভুল হয়েছে? তোমার অভিনেতা ভুলভাবে তীর ধরেছে। তীর ওরকম করে ধরিবা না হয়। মানে তীর ধরা ভুল হয়েছে? হ্যাঁ ভুল হচ্ছে, ওরকম করে তীর মারিবা না হয়। তাহলে কিভাবে মারে আপনি একটু দেখাবেন? আসুন, আসুন আমার সাথে, আসুন। দেখান তো কিভাবে তীর চালাতে হয়। ওই ধেনুকটা কি লিবা পারিব? হ্যাঁ নিন। এই যা তো ওই ধেনুকটা লিয়ায়। এটির থাকিয়া ওই গাছটাক মারেন। পলাশও তো একইভাবে তীর ধরেছে। এই তো, এখানে বাঁ হাত আর এখানে ডান হাত। হাতত তো কোনো সমস্যা না হয়, সমস্যা হচ্ছে আঙ্গুলত। মানে তীর ধরিবা হয় এই আঙুলত আর এই আঙুলত। বুড়া আঙুল দিয়া তীর ধরিবা না হয়। এই যে এই যে এই এরকম। কি বলছেন আপনি? আমরা বাপদাদা 14 পুরুষ থেকে তীর চালাই যাচ্ছি। সাঁওতালের মতো তীর কেউ চালাবার পারে এ দেশত? আচ্ছা আরেকবার দেখান তো। এই ঠিক এই এরকম। এই যে এই দেখিলেন, এরকম করে ধরিবা হয়। আর ধরেছিল এরকম, এরকম করে ধরিবা না হয়। ধেনুকটা টানিয়া তীরটা ছুড়িবা না। এই যে দেখুন, এর সবই অবশ্য স্পোর্টস আর্চারির ছবি। তারপরও এখন আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? মহাভারতে একলব্য
দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা হিসেবে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে দেয়, যেটা আমাদের গুরুদক্ষিণা ছবির মূল বিষয়। অথচ এখন দেখছি একজন তীরন্দাজ তীর চালনায় বৃদ্ধাঙ্গুলি কোনো ব্যবহারই করে না, তীর চালায় তর্জনীয় মধ্যমা দিয়ে। কিন্তু মহাভারতে দ্রোণাচার্য এবং একলব্যের ঘটনা হাজার বছর ধরে এস্টাবলিশড। মহাভারত নিয়ে ভিজুয়াল আর্টের যতগুলো কাজ আমি দেখেছি সবগুলোতেই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করা হয়েছে। সেটাই তো জানতাম। এমনকি ছোটবেলায় যখন নিজেদের বানানো তীরধনুক নিয়ে খেলতাম তখনও তো বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করেছি। কিন্তু শুটিং করতে এসে এমন একটা প্রবলেমে পড়ব সেটা তো ভাবতেই পারিনি। শিট, বড্ড বোকার মতো কাজ করে ফেলেছি। শুটিংয়ের আগে আর্চারি সম্পর্কে আরও খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আপনি এটাকে প্রবলেম বলছেন কেন? পানি। আমরা মহাভারতের দ্রোণাচার্য, একলব্য, অর্জুনের ঘটনা নিয়ে আমাদের এই গুরুদক্ষিণা ছবিটা বানাচ্ছি। মহাভারতে যেখানে যেখানে যা উল্লেখ ছিল আপনি তো সেভাবে চিত্রনাট্য লিখেছেন, সো এখানে কন্ট্রোভার্সি তো কিছু নেই। আমারও কিন্তু তাই মনে হয়। অর্জুন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিল। অর্জুনের প্রতি পক্ষপাতিত্বের জন্যে একলব্যের কাছ থেকে অন্যায়ভাবে দ্রোণাচার্য গুরুদক্ষিণা নেন। অর্জুনের কোনো প্রতিপক্ষ রাখতে চাননি বলে তীরন্দাজ হিসেবে একলব্যের সেদিন মৃত্যু ঘটে। রাজশক্তি কিন্তু বরাবরই সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। এই তো আমাদের ছবির মূল বিষয়। সেখানে তীর চালনায় বৃদ্ধাঙ্গুলির ব্যবহার থাক বা না থাক, সেটা তো আমাদের ছবির থিমেটিক্যাল অ্যাপ্রোচের কোনো সমস্যা করছে না। আপনি কি বলেন জহির ভাই? হ্যাঁ, সেটা ঠিক। আরিফ ভাই, ফোন। হ্যালো, হ্যাঁ রফিক বলো। হ্যাঁ, তুমি নিজে গিয়েছিলে? তারপর? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। কি বলল রফিক? রফিক ওরা ওদের ওখানে গিয়েছিল। তারাও নাকি তীর চালনায় বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে না, তর্জনী ও মধ্যমা দিয়েই তীর চালায়। আমার মনে হয় মহাভারতের সময়কালেই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করা হতো। কত টেকনিকে তো সময়ের সাথে পাল্টে যায়। আবার এমনও হতে পারে মূল মহাভারতে বৃদ্ধাঙ্গুলির কথা লেখাই ছিল না, লেখা ছিল তর্জনী অথবা মধ্যমার কথা। তুমি অবশ্য একটা গুরুত্বপূর্ণ কথা বলেছ। হ্যাঁ, তখন তো আবার কোনো অফসেট প্রেস ছিল না। 1500 বছরের পুরনো কোনো ব্যক্তি বা ঘটনাকে নিয়েই তো কত বিতর্ক। মহাভারত তো সেই কবেকার কথা, প্রায় 3500 বছর আগের ঘটনা। আমি ভাবছি টেকনিক পাল্টানোর কথা। যদি সত্যি টেকনিক পাল্টানোর বিষয় হয়ে থাকে তবে কি করে পাল্টালো, আর কেনই বা পাল্টালো? তথ্য বিভ্রাটের কথা ভাবছেন না কেন? এত বড় একটা মহাকাব্য, সময়ের সাথে কিছু একটা চেঞ্জ তো হতেই পারে। শুধুমাত্র একটি শব্দ তর্জনী অথবা মধ্যমা, এর পরিবর্তে বৃদ্ধাঙ্গুলি। ব্যাসদেব হয়তো লিখেছিলেন তর্জনী অথবা মধ্যমার কথা, পরবর্তীতে তা হয়ে গেছে বৃদ্ধাঙ্গুলি। তা হতে পারে, তবে টেকনিক পাল্টানোর বিষয়টাই আমাকে বেশি নাড়া দিচ্ছে। এর মধ্যে আমি একটা সম্ভাবনা খুঁজে পাচ্ছি। শায়লা, সকাল সকাল উঠে গেছো? ভোরবেলাতেই ঘুম ভেঙে গেল। বোধহয় ভালো ঘুম হয়নি। হ্যাঁ, চেষ্টা করে ঘুমোতে পারলাম না। আপনি বুঝি সারা জেগেছিলেন? চোখ মুখ দেখে মনে হচ্ছে। কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, সাঁওতাল পল্লীর থেকে একবার ঘুরে আসবো। তোমরা স্পটে চলে যেও, আমি সরাসরি চলে আসবো। আরিফ ভাই, আপনি এখানে এসেছেন একটা ছবির শুটিংয়ে, অথচ আপনি অন্য একটা বিষয় নিয়ে ইনভলভ থাকছেন। আমি আপনার সাথে যাব।
আর জিলুর ভাই আসাদকে সব বুঝিয়ে দেওয়া আছে। ওরা ইউনিট নিয়ে চলে যাবে। ওঠো। আমি কোনো গবেষণা করছি না শায়লা, একটা গল্পের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি সেই গল্পটা খোঁজার চেষ্টা করছি। গল্পটা আমার পরের ছবির চিত্রনাট্যের জন্য হতে পারে, আবার এ ছবির চিত্রনাট্যতেও যুক্ত হতে পারে। যদি শুটিংয়ের শেষ দিনে ওই গল্পটা আমি সাজাতে পারি, তবে এ ছবির চিত্রনাট্যে অ্যাড হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এক বিষয় নিয়ে আমি দুটি ছবি বানাতে চাই না। সরি। ওকে, আসলে কনফিউশন নিয়ে কোনো কাজ করা উচিত না। নিজে যদি কনভিন্সড না থাকি, তাহলে কাজ করব কিভাবে? যে কাজটা করছি সেই কাজের স্বার্থেই নিজের সাথে নিজের বোঝাপড়াটা করে নিতে চাই। তুমি কাল রাতে ঘুমাতে পারোনি কেন? সরি আরিফ ভাই। সরি সরি করছো কেন? তুমি তো সূত্রটা ধরিয়ে দিয়েছো। ওই যে বললে, সময়ের সাথে কত টেকনিকই তো পাল্টায়। কিছু ধারণা করতে পারছেন কোন টেকনিক কিভাবে পাল্টালো? না, তবে একটা ছায়া দেখতে পাচ্ছি। গাছ তুলিয়া মই টানিবা হয় গাছ। নমস্কার দাদা। নমস্কার। তোমরা আসিলেন? কেমন আছেন আপনারা? ভালো আছি। আইসেন, আইসেন, এইটে বসেন। না না, ঠিক আছে। আচ্ছা, আপনি কতদিন থেকে তীর চালান? তা তীর চালা মুই ছোট কাল থাকিয়া। আপনার বয়স তখন কত ছিল? মোর বয়স আছিল তখন 7 কি 8 বছর হবে। এত ছোট থেকে? সব সাঁওতালি বাবু ছোটবেলা থেকে তীর চালানো শিখেলায়। তীর চালাইতে চালাইতে আমরা বড়া হই। এইটা আমাদের খেলা, বলতে পারেন এইটা আমাদের নেশা পেশা দুইটাই। এখন আপনাদের পেশা তো কৃষিকাজ, তাহলে সবাই তীর চালানো শেখেন কেন? বংশ পরম্পরায় চলে যাচ্ছে। শিকারই এক সময় আমাদের পেশা আছিল, এখন শিকার নাই, অভ্যাসটা আছে। ফের বছর একবার শিকার প্রতিযোগিতা হয়, বিরাট উৎসব হয়, সরহায় পরব। আর কয়দিন পরই সরহায় পরব আরম্ভ হবে। তোমরা থাকিবেন তো? থাকিলে আসিবেন। আচ্ছা, ও কি তীর চালাতে পারে? এই রিপন, যা তো তোর তীর ধেনুক গুলা লিয়ায়। আচ্ছা, আপনাদের মাঝে সবচেয়ে বয়স্ক কে? আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। আমার মাজত বুড়া মোহন দাদা, আমার মাইজি। ও, বয়স ধরেন ছুঁই ছুঁই করছে। সে তো এইটে নাই, রংপুরে গেছে, সেইটে কয়দিন থাকিবে। খুব ভালো শিকারী। আচ্ছা, আমি কি ওনার সাথে কথা বলতে পারি? যদি খবর দিয়ে আনানো যায়, যাওয়া আসার খরচ যা হয় আমি দেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ সুদেশ না? হ্যালো, হ্যাঁ আমি শায়লা। কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো। শোন, একটা ইমেল করেছি। ইটস ভেরি আর্জেন্ট রে, একটু সময় করে পড়ে নিস। হ্যাঁ, পড়ে আমাকে এই মোবাইল SMS করিস, ভুলিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, বাই। এইটের থাকিয়া ওই গাছটাক মারেন।
কে এই তীরন্দাজ? এমন নিপুণভাবে তীরবিদ্ধ করেছে, অথচ সামান্যতম ক্ষত সৃষ্টি হয়নি। মহাবীর অর্জুন, আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। আমার কুটিরে আপনার আগমনে আমি সম্মানিত বোধ করছি। আসুন মহাবীর। তুমিই কি এই কুকুরের মুখ শরবিদ্ধ করেছ? মহাবীর, তার কর্কশ চিৎকার আমার ধ্যান ভঙ্গ করেছে। তবে স্বর্ণিক্ষেপে তার মুখে কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা নয়। শারীরিকভাবে আঘাত করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। শুধুমাত্র তার রব বন্ধ করার উদ্দেশ্য ছিল আমার স্বর্ণিক্ষেপের কারণ। তোমার সাথে কি পূর্বে আমার সাক্ষাৎ হয়েছিল? হয়েছিল পাণ্ডব। আমি হস্তিনাপুর গিয়েছিলাম মহাগুরু দ্রোণাচার্যের শিষ্যত্ব অস্ত্র শিক্ষা লাভের অভিলাষে। আমি নিষাদ কুমার, হিরণ্যধনুর পুত্র একলব্য। নিম্নজাতের বলে কি দ্রোণাচার্য তোমার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন? হ্যাঁ মহাবীর, এবং সেখানেই আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। নিম্নজাতের কাউকে সমরাস্ত শিক্ষা প্রদানে অস্বীকৃতি জানাবেন দ্রোণাচার্য, এটাই তো স্বাভাবিক। পাণ্ডব এবং কৌরবগণ যেখানে তার ছাত্র, সেখানে একজন নিষাদ কুমারের ছাত্রত্বের অভিলাষ ধৃষ্টতা বই কি। যাই হোক, এবার আমার প্রশ্নের সরাসরি উত্তর দাও। তুমি তোমার এই সমরবিদ্যা কোথা থেকে অর্জন করেছ? আমার সমরবিদ্যার একমাত্র গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য? হ্যাঁ মহাবীর, দ্রোণাচার্য। কাট ইট। জহির ভাই, পারফেক্ট। শট ওকে। নেক্সট শট। দাদা, হ্যাঁ মোহন দাদা এসে গেলছেন। তাই নাকি? কোথায় উনি? ওইটে। ও শালা, জি তুমি একটা কাজ করো, তুমি ক্যামেরাটা জি। এই জায়গাটাতে, ট্রাইপডে এই জায়গায় বসো। জহির ভাই 50 লেন্স। আচ্ছা ঠিক আছে, ওই যে জহির ভাই চলেন। আসছি। নমস্কার। নমস্কার। বসেন। আপনার বোধহয় অনেক কষ্ট হলো আসতে, অনেক দূর থেকে আসলেন। না, তেমন কোনো সমস্যা হয় না। জাতেম কহে তোমরা নাকি কি একটা সমস্যায় পড়ে গেছেন তীরধনুক চালাবার নিয়া। হ্যাঁ, অনেকটা সমস্যাই বলা চলে। বেশ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আপনি নিশ্চয়ই একলব্যের গল্পটা জানেন। জানবো না কেনে, আমরা তো একলব্যের ছোঁয়া। মানে সাঁওতালরা কি একলব্যের বংশধর? না, সরাসরি দেখলে তা নয়। একলব্য ছোটু জাতের মানুষ, আমরাও ছোটু জাতের মানুষ। একলব্য নিষাদ কুমার, ও। আমরাও জাত শিকারী। আমরাও 600 বছর ধরে বঞ্চনার শিকার হয়ে বাঁচিয়ে আছি। এগুলান থাক, এখন তোমার সমস্যার কথা কয়েন। আমরা এখানে গুরু দক্ষিণা নামের একটি ছবির শুটিং করছি, যা মহাভারতের ওই একলব্যের ঘটনাটি নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন, গুরু দক্ষিণা হিসেবে একলব্য তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে দ্রোণাচার্যকে দেয়। সে হিসেবে আমরা জানতাম বৃদ্ধাঙ্গুলি ছাড়া তীর চালনা করা যায় না, কিন্তু এখানে এসে আমরা জানলাম
একজন তীরন্দাজ তীর চালাতে বৃদ্ধাঙ্গুলির কোনো ব্যবহারই করে না, শুধু সাঁওতাল বা ওরাও নয়, আরও অনেক আদিবাসী তীরন্দাজ তীর চালাতে মধ্যমা এবং তর্জনী ব্যবহার করে। এখন আমার যেটা কনফিউশন সেটা হলো, তাহলে দ্রোণাচার্য কেন একলব্যের বৃদ্ধাঙ্গুলি কেটে নিয়েছিল? মই তো কোনোদিন এভাবে ভাবি দেখো নাই, খুবই আশ্চর্য তো। আচ্ছা, আপনারা কি সবসময় তর্জনী ও মধ্যমা দিয়ে তীর চালিয়ে থাকেন? হ্যাঁ, বংশ পরম্পরা তো এভাবেই চলে যাচ্ছে। আমার তীরে হাতত খড়ি আমার দাদার কাছে, ওদের আমলত তো এইরকমই ছিল। ওয়ার আগের আমলের কথা মুই কয়া পারিম না, ও, আর এই বিষয়ে মোর কোনো পুঁথিগত বিদ্যাই নাই। বৎস, তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে আমি একলব্যের সমসাধনার গুরু? হ্যাঁ গুরুদেব, আপনিই তার গুরু। এ সত্য সে শুধু মুখেই উচ্চারণ করেনি, তার কুটিরে একটি মাত্র যে মৃন্ময় মূর্তি দেখেছি তা আপনারই মূর্তি। সে একজনকেই দেবতুল্য জ্ঞানে আরাধনা করে, সে আপনিই দ্রোণাচার্য। এই সমরবিদ্যা একলব্য আপনার শিষ্যত্ব গ্রহণের মধ্য দিয়ে অর্জন করেছে। আপনিই তার সমর শিক্ষার একমাত্র আচার্য। আর যে বিদ্যা একলব্যের দখলে, সে বিদ্যা আমার সাধ্যের বাইরে। অথচ আপনি বলেছেন আমিই শ্রেষ্ঠ। এক নিষাদ কুমার যদি অর্জুনের বিদ্যাকে হার মানায়, তবে বৃথা অর্জুনের সমর সাধনা, কলঙ্কিত অর্জুনের শ্রেষ্ঠত্ব। আপনি একবার নন, বারবার উচ্চারণ করেছেন অর্জুনের শ্রেষ্ঠত্ব। সেই অর্জুনের অহংকার আজ ধূলিসাৎ করে দিতে চলেছে নিষাদ হিরণ্যধনুর পুত্র একলব্য। বৎস, বিচলিত হয়েও না, এ তোমার স্বভাব পরিপন্থী। আমাকে কাল প্রাতেই নিয়ে চলো একলব্যের কাছে। তুমি এই ভেবে নিশ্চিন্তে ঘুমোতে পারো যে তোমার শ্রেষ্ঠত্বই অক্ষুণ্ণ থাকবে।
এ কি সৌভাগ্য! এ কি আমার সাধনার ফল! গুরুদেব স্বয়ং আপনি এসেছেন আমার কুটিরে। আপনার চরণধুলিতে ধন্য হলো আমার কুটির, ধন্য হলো আপনাকে গুরুজ্ঞান করে আমার এই নিরন্তর সাধনা। শুনে প্রীত হলাম বৎস। তুমি আমাকে এই গুরু মেনে ব্রতী হয়েছ সমর সাধনায়। আজ সমরবিদ্যায় তোমার যে উৎকর্ষ, তা আমারই দীক্ষা। মিথ্যা নয়, এক বর্ণ মিথ্যা নয় গুরুদেব। আমার যে সাধনা, আমার যে অর্জন, তা সবই আপনারই দান। হস্তিনাপুর থেকে ফিরে এই গভীর অরণ্যে ব্রহ্মচর্য পালন করে সাধনায় ব্রতী হচ্ছি আপনাকেই গুরুজ্ঞান করে, যার সাক্ষী এই অরণ্যের প্রতিটি পশু, এই অরণ্যের প্রতিটি পক্ষী, এই অরণ্যের বৃক্ষরাজি। বৎস, আমাকে গুরুজ্ঞান করে তুমি তোমার সাধনায় যে উৎকর্ষ লাভ করেছ, তাতে আমি অহংকার বোধ করছি। কিন্তু গুরুদক্ষিণা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। আমি তোমার কাছে গুরুদক্ষিণা দাবি করছি, তা আজই এবং এখনই। সৌভাগ্য আমার, আজ্ঞা করুন গুরুদেব। যা আছে আমার সাধ্যে তার সব কিছু দিতে পারে আপনার চরণে। যা কিছু আমার, তার সব কিছুতে নিরঙ্কুশ অধিকার শুধুমাত্র আপনার। তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমাকে দাও। এই তোমার গুরুদক্ষিণা। গুরুদেব, এই নিন আপনার গুরুদক্ষিণা। বৎস, আমি ভীষণ তুষ্ট তোমার প্রতি। তোমার সাধনা এবং গুরুভক্তির যে নিদর্শন তুমি স্থাপন করলে, জগৎবাসী সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে তা স্মরণে রাখবে।
মহাভারতের ওই সময় কিভাবে তীরধনুক চালানো হতো সেই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার উৎসাহ পরবর্তী ঘটনায়, অর্থাৎ এই টেকনিকের পরিবর্তন যদি পরবর্তী কোনো সময় ঘটে থাকে। তার মানে কি আপনি নিশ্চিত করে বলছেন এই পরিবর্তনটা পরবর্তী সময়ে? আমি নিশ্চিত করে কিছুই বলছি না, তবে আপাতত আমার আগ্রহ এই পরিবর্তন যদি মহাভারতের পরের কোনো সময় ঘটে থাকে, তা যে কারণেই হোক, যেভাবেই হোক। বুঝতে পেরেছ? জি, বুঝতে পেরেছি। তার সাথে আপনার আগ্রহ দেখে এও মোটামুটি নিশ্চিত হচ্ছি যে মহাভারতের পরেই যে টেকনিকের পরিবর্তন হয়েছে এমনটাই আপনার বিশ্বাস। তা অনেকটা বলতে পারো। কেন আপনার এমন মনে হচ্ছে? খুব জোরালো কোনো যুক্তি দিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো না। শোনো, তোমাকে আমার একটা অনুভূতির কথা বলি। আজকে সাঁওতাল বা ওঁরা ওরা তীর চালাচ্ছে বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে, আর মহাভারতে দেখছি একলব্য অন্যায়ভাবে তার বৃদ্ধাঙ্গুলি হারিয়েছে। এই দুটো ঘটনার মধ্যে আমি একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি। রূপান্তর। রূপান্তর, রূপান্তর? ক্ষমতার রূপান্তর, ট্রান্সফরমেশন অফ পাওয়ার। ছবির নাম পাল্টে যাচ্ছে নাকি? হ্যাঁ, রূপান্তর। জিল্লুর ভাই, বেশ কিছু পেজ ফটোকপি করতে হবে যে। কত পৃষ্ঠা? 6 পৃষ্ঠা।
20 সেট লাগবে। শহর থেকে করে আনতে কত সময় লাগবে? ঘন্টা 3 তো লাগবেই। আশেপাশে ভালো কোনো ফটোকপি মেশিন নাই। উম, থাক তাহলে। আপনি প্রিন্টারে প্রিন্ট করে নিন আর এক সেট জিলো ভাইকে দিয়ে দেবেন। বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। দাদা, হুম। পারিম তো আমরা? হ্যাঁ হ্যাঁ, পারবেন। তবে 3 জনকে সংলাপ বলতে হবে। আপনাকেও কিন্তু সংলাপ বলতে হবে। এলা তুমি অভিনয় করু নাই কোনোদিন। ভয়ের কিছু নেই, ও হয়ে যাবে। আর রিহার্সেল করার জন্য 3-4 দিন সময় পাবেন। এই স্ক্রিপ্টটা পড়ে দেখবেন। আচ্ছা। হ্যাঁ, আর শায়লা আপনাদের সাহায্য করবে। তারপর আমি সব বুঝিয়ে বলবো। আপনারা সবাই নিষাদ কুলের সদস্যের ভূমিকা অভিনয় করবেন। ঘটনার সময় আজ থেকে প্রায় 3500 বছর আগের। আপনারা পারবেন। আমার বিশ্বাস আপনারা বেশ ভালো করবেন, বেশ ভালো করবেন। কনগ্রাচুলেশনস আরিফ, আই অ্যাপ্রিশিয়েট ইউর আইডিয়া, গুড। থ্যাংক ইউ কায়সার ভাই। দোয়া করবেন কাজটা যেন ঠিক মতো করে যেতে পারি। তোমার উপরে আমার আস্থা আছে আরিফ। কংগ্রাচুলেশনস। ওকে পলাশ, বাই। রায়হান ভাই, ঢাকায় পৌঁছে অবশ্যই ফোন দেবেন। আচ্ছা, সাবধানে যাবেন। ওকে। রূপান্তর সিকোয়েন্স 81 শর্ট 1 টেক 1। পঞ্চানন! পঞ্চানন! প্রতাপ! পঞ্চানন! প্রতাপ! জগেশ্বর! পঞ্চানন! 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 শুনেছ তোমরা? দ্রোণাচার্য কুমার একলব্যের দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে নিয়ে নিয়েছেন। মানে কি বলছে সব অম্বর? হ্যাঁ হ্যাঁ পঞ্চানন, যশবন্ত তাই বলল। সে মন্দ্রাবন থেকে শুনে এসেছে। পাণ্ডব অর্জুনকে পরাস্ত করেছিল কুমার। অর্জুনের পরাজয় দেখে দ্রোণাচার্য এসে কুমারের কাছে গুরুদক্ষিণা দাবি করে। আর সেই গুরুদক্ষিণা হিসাবে দ্রোণাচার্যকে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়ে দিয়েছেন কুমার।
আমার মনে হয় কুমার অন্য কোথাও চলে গেছেন। এখানে যে কুমার থাকতো তা বুঝবো কি করে? এটা অন্য কারো আশ্রম তো হতে পারে না, এটাই কুমারের আশ্রম। দ্রোণাচার্যের ওই মৃন্ময় মূর্তি তার প্রমাণ। তবে কোথায় যেতে পারেন কুমার? তার প্রাণনাশ করা হয়নি তো? ওই তো, ওই তো কুমার। হ্যাঁ, ওই তো কুমার আসছে। যে আচার্য রাজশক্তির পক্ষে পক্ষপাত দুষ্ট, আমরা তাকে ঘৃণা করি। পঞ্চানন, তুমি ভুলে যাচ্ছ দ্রোণাচার্য আমার গুরুদেব। তাকে সম্মান জানানো তোমাদের একান্ত কর্তব্য। মার্জনা করবেন কুমার। আমি তোমাদের পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, সমরবিদ্যায় আমার যা কিছু অর্জন তা সবই গুরুদেব দ্রোণাচার্যেরই শিক্ষা। আমি আশা করব তোমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তা স্মরণ রাখবে। কুমার, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর তীর চালাবো না। তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছ। তোমাদের সিদ্ধান্ত নেহাতি আবেগতাড়িত। একজন নিশাদ তীরন্দাজের কর্মব্রতে আবেগের কোনো স্থান নেই। মার্জনা করবেন কুমার। তীরধনুক স্পর্শ করার শক্তি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই কর্ম থেকে বিরত থাকার অনুমতি দিন। তোমাদের অযৌক্তিক আবেদনের অনুমোদন আমি দিতে পারি না। তোমরা তোমাদের শিক্ষা চালিয়ে যাবে এবং অধিকতর দক্ষ হয়ে উঠবে, এ আমার আদেশ। এখন আমরা কি করব? আমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে তীর ছোড়ার কথা ভাবতেও পারি না, কিন্তু কুমারের আদেশ, আমাদের তীর চর্চা চালিয়ে যেতেই হবে। তুমি ঠিকই বলেছ আদুল। একদিকে তার অপমান, আরেকদিকে তার আদেশ। আর তাছাড়া তীর চালাতে না পারলে আমরা কিভাবে শিকার করব? শিকার ছাড়া আমরা কি খেয়ে বাঁচব? পঞ্চানন, অম্বর, আমরা তো অন্যভাবেও তীর চালাতে পারি। আমরা যদি তীর চালাতে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার না করি? তা কি করে সম্ভব পঞ্চানন? বৃদ্ধাঙ্গুলি ছাড়া তীর ধরবো কি করে? সেটা আমি বলতে পারবো না, তবে আমার মন বলছে আমরা সাধনা করলে পারবো। বৃদ্ধাঙ্গুলি ছাড়াও আমরা তীর চালাতে পারবো। বেশ, আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। সাধনার চরম উৎকর্ষে
একজন দক্ষ তীরন্দাজ হয়ে উঠতে কোনো ত্রুটি থাকবে না। শুধুমাত্র একটি শর্ত পালনের অনুমতি দিন কুমার। কি শর্ত? আজ থেকে তীরধনুক চালনায় আমরা আর বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করব না। আমরা সাধনা করব বৃদ্ধাঙ্গুলি ব্যতীত। আজ থেকে শুরু হবে আমাদের নতুন সাধনা। তথাস্তু। আমি তোমাদের সাফল্য কামনা করি। স্ট্যান্ড বোর্ডটা এদিকে নিয়ে আসো। হুম, এদিকে 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 রাখো। এইটা হচ্ছে জোন। অম্বলকে লাইটটা দাও। জাতেম টুডু, জাতেম, আপনি এখন কোনো সাঁওতাল নন। আপনি প্রায় ৩,৫০০ বছর আগের একজন নিষাদ। একলব্য আপনাদের কুমার। মনে করুন আপনি এতদিন বৃদ্ধাঙ্গুলিতে তীর চালাতেন। আজ আপনি প্রথম মধ্যমা ও তর্জনী দিয়ে তীর চালাচ্ছেন। এবার মধ্যমা ও তর্জনী দিয়ে তীর ধরুন। আপনার চোখে মুখে তীরন্দাজের ছাপ, কিন্তু দৃঢ়ভাবে তীর ধরতে পারেননি, কারণ এভাবে আপনি কখনো তীর চালাননি। এবার তীরটি ছুঁড়ে দিন। আমার মনে হয় অত দূরে নিশানা না করে আমরা আরও কাছাকাছি কোথাও করি। আমারও তাই মনে হয়। এই চুরকা, তোমার নিশানাটা এই গাছের ওই ডালে লাগিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। দেখতে দেখতে বেশ কিছু সময় চলে যায়, কিন্তু নিশানা খুঁজে পাওয়া তো দূরের কথা, তীর ধরাটাই ঠিকমতো করায়ত্ত করতে পারে না নিষাদ কুলের এই সদস্যরা। তারপরেও সাধনা চালিয়ে যায়, লড়াই করে যাচ্ছে সমস্ত প্রতিকূলতার সঙ্গে, কখনো হতাশা, আবার কখনো বিজয়ের দুর্বার আকাঙ্ক্ষা। হতাশা আর অদম্য জেদ সমান্তরালে চলতে থাকে। নিজেদের আহারের জন্য শিকারেও তারা তীর ধনুক ব্যবহার করে না। ফাঁদ পেতে ২-৪টে শিকার ধরে অথবা বর্ষা দিয়ে মাছ শিকার করে। যে সাধনায় তারা লিপ্ত হয়েছে, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোই এখন তাদের একমাত্র ব্রত। তবে মানব জীবনের সংশয়ের দোলাচল থেকে তারাও তো মুক্ত নয়। চলো না আমরা কুমারের কাছে যাই, কুমারকে সঙ্গে নিয়ে আমাদের সাধনা চালাই। আমরা না পারলেও কুমার ঠিকই লক্ষ্য স্থির করতে পারবেন। ভালো কথা বলেছ অম্বর। কুমার একলব্যই আমাদের পথ দেখাতে পারবেন। চলো এখনই যাই।
চলো। চলো। আমার মনে হয় কুমার অন্য কোথাও চলে গেছেন। আমারও তাই মনে হচ্ছে। অনেক দিন যে এখানে মানুষের পদচিহ্ন পড়েনি তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। পারবো তো আমরা? নিশানা দূরে থাক, তীরটাই ঠিক মতো ছোড়া যাচ্ছে না। কুমারকে বোধহয় হারালাম আমরা। আমাদের ধৈর্য হারালে চলবে না অম্বর। 1000 বছর ধরে চলে এসেছে যে নিয়ম, সেই নিয়মকে আমরা কয়েকদিনই পাল্টাতে পারবো? মাস ঘুরে হয়তো একদিন বছর চলে যাবে, কিন্তু আমাদের সাধনা চালিয়ে যেতে হবে। বছরের পর বছর সাধনা করেও যদি আমরা নিশানা ঠিক করতে না পারি, তারপরও আমাদের সাধনা চালিয়ে যেতে হবে। যদি না পারি তবে সেটা হবে আমাদের জন্য পরাজয়। যুদ্ধের মাঠের মতো আমাদের এখানে কোনো প্রতিপক্ষ সৈন্য নেই। তারপরও ভেবে দেখো অম্বর, আমরা কিন্তু এক যুদ্ধেই নেমেছি, রক্তপাতহীন এক যুদ্ধ। আমরা যদি না পারি অম্বর, আমাদের ছেলেরা পারবে। তারা যদি না পারে তবে তাদের ছেলেরা পারবে। তারাও যদি ব্যর্থ হয়, তারপরেও সাধনা চালিয়ে যেতে হবে। এ সাধনার সমাপ্তি একমাত্র সাফল্যের মধ্যে দিয়েই হতে পারে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত
আমার রাত পোহালো। বাহ, আপনার গানের গলা তো ভারী সুন্দর। আপনার এই প্রতিভার কথা তো আমার জানাই ছিল না। কি যে বলো, মনের সুখে বা দুঃখে মাঝে মাঝে গান গাই, তাতে মনের চাপ কিছুটা কমে আসে। আমার গান শুনে বুঝি তোমার ঘুম ভেঙে গেল? হ্যাঁ। তাহলে তো কিছুটা অন্যায় করেছি। না না, তা হবে কেন? বরং জাগতে না পারলে বঞ্চিত হতাম। আচ্ছা, কোনো কারণে আপনার মন খারাপ? হঠাৎই ঘুম ভেঙে গেল। তারপর থেকে এই মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে আছে। ৩-৪ দিনের মধ্যেই শুটিং শেষ হয়ে যাবে। গুরুদক্ষিণা নামে একটি ছবির কাজ শুরু করেছিলাম, রূপান্তর নামে তা শেষ হতে যাচ্ছে। এই জন্য তো আপনার মনে আনন্দ থাকা উচিত। আমি তো দারুণ ফিল করছি। আসলে এই পাহাড়, এই প্রকৃতি, এই সাঁওতাল পল্লী আর কখনো আসা হবে কিনা। আপনি তো অনেক ইমোশনাল। আমি অনেক রাশভারী মনে করেছিলাম। তোমাকে তো আমি বলেছি, আমি গবেষক নই, আমি গল্প বানাই। ইমোশন ছাড়া গল্প হবে কি করে? এই প্রকৃতি, এই মানুষগুলোর কাছে আমি অনেক ঋণী থেকে গেলাম। আবার ভাবছি, যা করেছি তা কতটা ঠিক করেছি। হাজার হাজার বছর আগে সত্যি কি ঘটেছিল তা উদ্ঘাটন কোনো গবেষকের পক্ষে সম্ভব হলেও আমার মতো এক গল্পের ফেরিওয়ালার পক্ষে সম্ভব নয়। নেহাত অনুভূতি আমার মূল শক্তি, তার সাথে যুক্ত হয় বিবেচনাবোধ, কখনো কখনো কোনো গবেষকের গবেষণালব্ধ ফলাফল। যৌক্তিকতার সূক্ষ্ম বিচারে ফলাফল কি দাঁড়াবে জানি না, তবে আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে একলব্য নিজেই তর্জনীয় মধ্যমার মাধ্যমে তীর চালানো চর্চা শুরু করে। আমার কাছে তা মনে হয় না। মহাভারত এবং অন্যান্য মিথিক্যাল মহাকাব্যে তুমি অনেক দৈব ঘটনা দেখতে পাবে। এক রাতের মিলনের পর জন্ম নিয়েছে জলজান্ত এক মানুষ। বধ করার পরেও জীবন ফিরে পেয়েছে অনেকেই। তারা সবাই ছিল দেবতুল্য, কিন্তু একলব্য সাধারণ একজন মানুষ। তাই তার বৃদ্ধাঙ্গুলি কাটার পর নিমেষেই আরেকটি বৃদ্ধাঙ্গুলি জন্মাবার কোনো সম্ভাবনা ছিল না, বা সম্ভাবনা ছিল না অন্য 2 আঙ্গুল নিমেষে অসীম ক্ষমতায় রূপান্তরিত হবার। যে কারণেই একলব্য দেবতারূপে পূজনীয় নয়। সাধারণ মানুষের যে কোনো প্রাপ্তি ঘটে তার অধ্যাবসায়ের মধ্য দিয়ে। দৈব শক্তিতে সে বলিয়ান হয় না। একলব্য নেহাতি একজন সাধারণ নিষাদ কুমার। তাই তীরন্দাজরা তার নাম না জানলেও তাদের কর্মের মধ্যে রয়ে গেছে তার অস্তিত্ব। জাতেমদা, একটু আসুন তো। রিপন, উনি তোমার কে হন? কাকা। কিন্তু এখন যে অভিনয় করছো, উনি কিন্তু তোমার কাকা নন, উনি হচ্ছেন তোমার দাদা। ওনার নাম জাতেম নয়, ওনার নাম অম্বর। তুমিও রিপন নও, তুমি অক্ষয়। বুঝতে পেরেছ? জাতেমদা, আপনি একটু দেখিয়ে দিন তো কিভাবে তীরধনুক ধরতে হয়। বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করবি না। তোকে তীর চালাতে হবে বৃদ্ধাঙ্গুলি বাদে অন্য যে কোনো আঙুল দিয়ে। দেখ, আমরা কিন্তু পারিনি। তুই পারবি তো? পারবো। সব ঠিক আছে? ওকে, তাহলে আমরা টেকে যাই। ক্যামেরা, রূপান্তর সিকোয়েন্স 91, শট 1, টেক 1। কে প্রথম তর্জনী ও মধ্যমা দিয়ে সফল নিশানা খুঁজে পেয়েছিল এবং এই অর্জনে কতটা সময় লেগেছিল তা হয়তো আজ উদ্ঘাটন করা সম্ভব নয়। তবে কেউ একজন যে সাফল্যের মুখ দেখেছিল তা আজ বাস্তব সত্য। একলব্যকে অন্যায়ভাবে বৃদ্ধাঙ্গুলি হারাতে হয়েছিল, আর আজ তার উত্তরসূরিরা বৃদ্ধাঙ্গুলি পরিহার করছে। রূপান্তরের এই ফলাফল মানুষের সামনে চলা, মানুষের একাগ্র সাধনা এবং বিজয়েরই ইঙ্গিত বহন করে। রূপান্তরিত হতে হতেই আমাদের সমাজ বাস্তবতা,
নতুন রূপ নেয়, নতুন পথে চলতে থাকে।